HTML এর দ্বিতীয় পার্টে আমরা আজকে আলোচনা শুরুতেই করব আইপি অ্যাড্রেসটা কী এবং ডোমেন নেমের সাথে আইপি অ্যাড্রেসের কী রিলেশন রয়েছে বা কোনটা মনে রাখা সহজ। তো প্রথমে আইপি অ্যাড্রেসের আগে একটা উদাহরণ দিই। সাপোজ একজন অভিভাবক অফিসে গিয়ে হেডমাস্টারের অফিসে গিয়ে বলতেছে যে আমার ছেলের নাম সাগর, ওর একটু বাড়িতে যাওয়া লাগবে, এনে দেন। এখন দারোয়ানকে গিয়ে যদি বলে যে এই রুমের সাগর কে, তাহলে কিন্তু মনে করে ওই একটা রুমে দুইজন সাগর থাকতে পারে, তাহলে দুইজনে কিন্তু দাঁড়াবে। এখন কার বাপ আসছে ও তো জানে না, দুজনে অফিসে কিন্তু দৌড়াবে। তার মানে ওই সাগরকে আলাদাভাবে নির্দিষ্ট করতে হলে সাগরের কোন সাগরকে চাইছে, ওই সাগরের বাড়ি কোন জায়গায়, কোন গ্রামে, সবগুলো আইডেন্টিফাইলি মানে আলাদা করে বলতে হবে। তাহলেই না আমি মনে করো দুইজন তিনজন একই রুমে সাগর আছে, তাহলে কোন সাগরকে চাচ্ছি আলাদা করতে পারবো। ঠিক একইভাবে ইন্টারনেট বা নেটওয়ার্কের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটার একটি ঠিকানা থাকে। ঠিক যেভাবে একটা মানুষের জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, ঠিক একইভাবে প্রতিটা কম্পিউটার একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, আর এই ঠিকানাটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এবং এটা 5 প্রকার, ক্লাস ABCDE। তো এটা প্যারা না, কিন্তু ভার্সন দুটো একটু মনে রাখতে হবে। ভার্সন দুটো কি, একটা হচ্ছে আইপি ভার্সন 4 এবং আরেকটা হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন যেগুলো একটু মনে রাখা দরকার সেটা হলো, এগুলো মনে রাখার দরকার নেই। আইপি ভার্সন 4-এ আমার 4টি অক্টাল থাকে, আর প্রতিটি অক্টালের বিট হচ্ছে 4টা করে। আইপি অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে আমার 32 বিটের। ভার্সন উল্লেখ না থাকলেও আইপি অ্যাড্রেস 32 বিটের, এটা গুরুত্বপূর্ণ যে আইপি অ্যাড্রেস কত বিটের হয়ে থাকে। এটা হচ্ছে 32 অর্থাৎ 32 বিটের। এবং ভার্সন যদি বলি, আইপি ভার্সন হচ্ছে যে আমার 6 যেটা, এটা 8টা অক্টাল থাকে এবং প্রতিটা হচ্ছে 16 বিটের করে। তাহলে পার্থক্যগুলো যদি কখনো দুটো ভার্সনের পার্থক্য লিখতে পারবা, যেটা অক্টাল কয়টা, এটা অক্টাল কয়টা, এটা বিট কয়টা, এটা বিট কয়টা। ঠিক আছে, বা এক্সাম্পল দিতে পারবা। আর এটা আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার কত, 32 বিটের, আর এটা আইপি অ্যাড্রেস হচ্ছে কত, 128 বিটের। তাহলে প্রশ্ন হচ্ছে যদি কোনো ভার্সন উল্লেখ না থাকে তাহলে উত্তর হচ্ছে 32, আর যদি ভার্সন উল্লেখ করে তাহলে তো দেখবেই, ভার্সন উল্লেখ যদি করে তাহলে হয় 32 না 128, আর কিছু যদি উল্লেখ না করে তাহলে 32। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে আইপি অ্যাড্রেস কত বিটের, তখন উত্তর হবে 32। আর যদি বলে আইপি অ্যাড্রেস ভার্সন 6-এর আইপি অ্যাড্রেস কত বিটের, তাহলে সেটা হবে 128 বিটের। তাহলে আমরা আইপি অ্যাড্রেস দেখলাম। এরপর চলে আসো ডোমেন নেমে। ডোমেন নেম জিনিসটা কি? প্রতিটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা নিজস্ব একটি নাম থাকে। ওয়েবসাইটের প্রতিটি ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের একটা নিজস্ব নাম থাকবেই, এর নামটাকে বলা হয় ডোমেন নেম। অথবা এটা আরও একটা আছে ইউআরএল, শব্দটা প্রায় শুনে থাকবা, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে ইউনিফর্মলি এককভাবে আলাদা করা যায়, স্থানীয় করা যায়, এরকম, এটাকে বলা হয় ইউআরএল অথবা ডোমেন নেম। আইপি অ্যাড্রেস সংখ্যা বিদায় আমরা প্রশ্নটার উত্তর দেখব, এটা এখানে পড়তে চাচ্ছি না। আইপি অ্যাড্রেসের দুটো অংশ থাকে, কি কি? একটা হচ্ছে আমার নাম, আর একটা হচ্ছে এক্সটেনশন বা টপ লেভেল ডোমেন। আমরা যখন HTML লিখব তখন সেটা অবশ্যই দেখব। বহুল প্রচলিত এক্সটেনশন বা টপ লেভেল ডোমেনগুলো যেমন gov.এর, আমি গত ক্লাসেও বলেছি, gov.edu, gov.com, .net, .organization borders। তো এগুলো এক একটা হচ্ছে আমার টপ লেভেল ডোমেনের নাম, এবং কোনটা কী কাজ করে এবং হচ্ছে যে কোনটার কাজ অবশ্য দেখতে পাচ্ছিস, এবং অলসো এক্সাম্পল আমি বিগত ক্লাসে দিচ্ছি, সো এখান থেকে একটু দ্রুতই রিমুভ করতেছি। এরপর আসো আমরা এখানে দুটো কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেনটা হলো, ডোমেন নেম এর চেয়ে আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, অথবা আইপি অ্যাড্রেস থেকে ডোমেন নেম মনে রাখা সহজ, ব্যাখ্যা করো। তাহলে উত্তর দিবে কীভাবে? সংজ্ঞা, মানে ডোমেন নেম কাকে বলে, আইপি অ্যাড্রেস কাকে বলে। তারপর ডোমেন নেমের একটা উদাহরণ দিবা, আইপি অ্যাড্রেসের একটা উদাহরণ দিবা। সুতরাং যে আইপি অ্যাড্রেস হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে একটা শব্দ বা ওয়ার্ড দ্বারা হয়, সেজন্য হচ্ছে আমার ডোমেন নেম মনে রাখা সহজ। আমি উত্তরটা এখানে লিখে দিয়েছি এবং বলতেছি, খেয়াল করো। প্রতিটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা নিজস্ব নাম থাকে, এটাকে ডোমেন নেম বলে। আর ইন্টারনেট বা নেটওয়ার্কের সাথে সংযুক্ত প্রতিটা কম্পিউটারের ঠিকানা থাকে, একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। এখন এই যে সংখ্যা দ্বারা বোঝে হচ্ছে আইপি অ্যাড্রেস, আর নির্দিষ্ট নাম যেমন www.ab.com, এটা হচ্ছে ডোমেন নেম। ঠিক আছে, তাহলে ডোমেন নেম আছে আমার ওয়ার্ডে, আর আইপি অ্যাড্রেস আছে কিসের? সংখ্যায়। এখন মানুষের পক্ষে সংখ্যা মনে রাখা কঠিন, কিন্তু একটা নাম মনে রাখা বা ওয়ার্ড দ্বারা শব্দ তৈরি, সেটা মনে রাখা সহজ, ঠিক না? তো এই কথাটা আমি বলছি যে আইপি অ্যাড্রেস সংখ্যায় প্রকাশিত হয়, যা মনে রাখা কঠিন, কিন্তু ডোমেন নেমে বর্ণ দ্বারা প্রকাশিত, যা মনে রাখা সহজ। তাই ডোমেন নেম অপেক্ষা আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন আর কি। তো আশা করি কোশ্চেনটার উত্তর বুঝতে পারছো। একই সাথে আমি গত ক্লাসে একটা কোশ্চেন দিয়েছি, এবং এটা এখানে আমি উত্তরের প্রসেসটা বলে দিয়েছি। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য।
তো এটাকে এবার টেবিল করবে, এই পাশে লিখবে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, এই পাশে লিখবে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, 1 নাম্বার। 2 নাম্বার স্ট্যাটিক হচ্ছে যে পরিবর্তনশীল, আর এই পাশে দুই পাশে লিখবে যে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে স্ট্যাটিক হচ্ছে অপরিবর্তনশীল এবং ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে পরিবর্তনশীল। 3 নাম্বার দিয়ে এই ঘরে লিখবে স্ট্যাটিক কম খরচ সমূহ, মানে কম খরচ লাগে আর এটা অধিক ব্যয়বহুল। এরপর স্ট্যাটিক HTML ও CSS দ্বারা তৈরি, আর ডাইনামিক হচ্ছে যে ডিএসপি না PHP MySQL ধারা তৈরি। স্ট্যাটিক অপেক্ষা ডাইনামিক ওয়েবসাইট অনলাইনে বহুল ব্যবহৃত হয়, আর ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে অধিক জনপ্রিয়। তো আমি এখানে 5টা পার্থক্যই করে দিয়েছি, সুতরাং এটা একটু দেখবা। আর একই সাথে তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে ডাইনামিক ওয়েবসাইটের চাহিদা দিন দিন বাড়তেছে, ব্যাখ্যা করো। ডাইনামিক ওয়েবসাইটের জনপ্রিয়তা দিন বৃদ্ধি পাচ্ছে, ব্যাখ্যা করো। এটা একটা কোশ্চেন লিখে রাখতে পারো। তাহলে উত্তরটা কী লিখবা? উত্তরটা লিখবা এখানে একই রকম, মানে এই প্রশ্নটাই তখন লিখবা। কারণ স্ট্যাটিকের চাহিদা দিন দিন বাড়ছে না, কার চাহিদা বাড়তেছে? ডাইনামিক। সুতরাং ডাইনামিকের সাথে স্ট্যাটিকের তুলনা দিবা যে হ্যাঁ স্ট্যাটিক অপেক্ষা ডাইনামিকের এই জন্য এটার বাড়তেছে। যেমন ডাইনামিক হচ্ছে যেটা অপরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল, এটার খরচ অবশ্যই দিবা না, কারণ খরচ দিলে তো ওই যে আমার ডাইনামিক ব্যাকে পড়ে গেল, ঠিক না? তাহলে খরচের কথা বলবা না, বাট স্ট্যাটিক তৈরি হয় এটা বলতে পারো। আবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা বলবা যে স্ট্যাটিক অপেক্ষা ডাইনামিক ওয়েবসাইট অনলাইনে বহুল ব্যবহৃত এবং হচ্ছে যে এবং অধিক জনপ্রিয়, এই জন্যই ডাইনামিক ওয়েবসাইটে চাহিদা দিন দিন বাড়তেছে। ঠিক আছে, তাহলে কি কোন পয়েন্টটা বলবা? সংজ্ঞা দিতে পারো, সংজ্ঞা না দিলেও সমস্যা নেই, এটা দিতে হবে। এরপরে 4 নাম্বারটা বলবো, 5 নাম্বারটা বলবা সুন্দর করে, তখন কিন্তু 1 2 3 লিখবে না, তারপর এটা লিখে দেবা, তাহলে হয়ে যাবে। এখানে কিছু MCQ ডাটা লিখেছি, যেমন WW এর জন্য হচ্ছে যে টিম বার্নার্স-লি, এবং NCS এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সুপার কম্পিউটিং অ্যাপ্লিকেশনস, অ্যান্ড MySQL এর পূর্ণরূপ হচ্ছে মাই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, গুগলের জন্য আমরা জানি ল্যারি পেজ, এবং আরেকজন হচ্ছে সার্গেই ব্রিন, এবং ইয়াহু এর জনকে এমন হচ্ছে ডেভিড ফিলো, এবং হচ্ছে যে জেরি ইয়াং। তো এই হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ। আমরা ওয়েবসাইটের কোশ্চেন থেকে এখন ওয়েব ব্রাউজারে চলে যাব। ওয়েব ব্রাউজার জিনিসটা কি? যে সফটওয়্যার এবং মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজে যেমন WW বা ল্যানের অবস্থিত যে কোনো লেখা, ছবি দেখতে বা ডাউনলোড করতে পারে, তাই হচ্ছে ওয়েব ব্রাউজার। আর ওয়েব পেজের ভিতরে লেখা, ছবি, ভিডিও ইত্যাদি চলাচল করাকে ওয়েব ব্রাউজিং বলে। তাহলে একটা হচ্ছে ওয়েব ব্রাউজার মানে কি? একটা মাধ্যম বা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারে তুমি হচ্ছে যে কী করতে পারবা, যে সফটওয়্যারে অবস্থিত লেখা, ছবি তুমি দেখতে পারবা, ডাউনলোড করতে পারবা, এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওই সফটওয়্যারটার নাম কি? ওয়েব ব্রাউজার। আর এই যে ব্রাউজার আছে বা একটা পেজ আছে ওয়েব পেজের ভিতরে যে লেখা, ছবি বা ভিডিও আছে ইত্যাদির মধ্যে চলাচল করা, মানে তুমি একটা জায়গায় একটা এইভাবে স্ক্রল করতেছো, দেখতেছো, সেটার নাম হচ্ছে ওয়েব ব্রাউজিং। মানে ব্রাউজিং করতেছো তুমি, এক এক সময় এক জায়গায় যাচ্ছ। তো এখানে বেশ কয়েকটা ওয়েব ব্রাউজারের এক্সাম্পল দেওয়া আছে, যেমন অপেরা, মজিলা ফায়ারবক্স, গুগল ক্রোম। আমরা সবচেয়ে বেশি গুগল ক্রোমটাই ব্যবহার করি, ঠিক না? তো এগুলো এখানে সাপারিও আছে। এরপর ওয়েব পোর্টাল জিনিসটা কি? এগুলো জাস্ট ফর সংজ্ঞাগুলো শিখবে, এখানে ডিটেলসে পড়ার কোনো দরকার নেই। ওয়েব পেজের যেখানে অনেকগুলো উৎস হতে সংগ্রহ করা বিভিন্ন তথ্য, গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে, তাকে ওয়েব পোর্টাল বলে। তাহলে এটা একটা ওয়েব পেজ, এটা ওয়েব পেজে ছিল। ওয়েব পেজের যেখানে অনেকগুলো উৎস, আমি একটা কোশ্চেন করলাম, কিন্তু কোশ্চেনের উত্তরটা হচ্ছে যে মনে করো 5 জন ব্যক্তি 5 রকম উত্তর দিয়েছে, 5 জনের উত্তরটাই বিভিন্ন সুন্দর করে সাজা রাখছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব পোর্টাল। তার মানে অনেকগুলো উৎস, সেখান থেকে আমরা বিভিন্ন প্রকার তথ্য বা গুরুত্বপূর্ণ লিঙ্ক এগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। যেমন তুমি যদি বলো যে আমি আইসিটি ইন্টারমিডিয়েটের আইসিটি বইটা আমি ডাউনলোড দিব মাহবুব রহমান স্যারের, তাহলে সেটা তোমাকে হচ্ছে তারা শো করবে, বিভিন্ন লিঙ্কও দেখাবে, অথবা ইউনিটের পিডিএফও দেখাবে, এরকম অনেকগুলো এবার সাজানো থাকবে। এটা হচ্ছে ওয়েব পোর্টাল। বাংলাদেশ বাতায়নের ওয়েব পোর্টাল হচ্ছে www.bangladesh.gov.bd। তো WW-কে ইন্টারনেটের বুলেটিন বোর্ড বলা হয়। গুরুত্বপূর্ণ MCQ এটা। আমরা চলে যাব ব্রাউজার জিনিসটা কি।
তো প্রথম যেটা বেসিক ক্লাসে আসলে দেখতে পাচ্ছ কি যে অনেকগুলো সংজ্ঞা, তাই না? এদের সংজ্ঞা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখানে আমরা ব্রাউজিং কি এবং সার্চ ইঞ্জিন কি এবং ওয়েব সার্ভার কি, এই জিনিসগুলো একটু দেখব। প্রথমে আসলে ওয়েব ব্রাউজার কি। ইন্টারনেটে সংযুক্ত করে যার মাধ্যমে ডব্লিউডব্লিউ বা বিশ্ব ভ্রমণ করা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। ইন্টারনেটে সংযুক্ত করে যার মাধ্যমে তুমি বিশ্ব ভ্রমণ করতে পারতেছো, যেমন তুমি গুগল ক্রোমের কথা বলো, মজিলা ফায়ারবক্স, এরপরে তুমি অপেরা মিনি, হ্যাঁ যত কথাই বলো, এগুলোর মাধ্যমে তুমি বিশ্বের যে কোনো কিছু দেখতে পারতেছো, যোগাযোগ করতে পারতেছো। সার্চ ইঞ্জিন কি, এটা তো এটা মনে হয় না আমার বলার দরকার আছে। এটা এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে ইন্টারনেট হতে যে কোনো তথ্য খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। জাস্ট ওখানে চার্জ অপশানে ক্লিক করব, আর আমি যদি লিখি সাপোজ আমি গোপাল বার দেখব, গোপাল বার লিখলে সব কিছু গোপাল বারের রিলেটেড ভিডিওগুলো চলে আসবে। আর আমি যদি কিছু চার্জ না দিই, সেখানে নাটক, কার্টুন, মুভি সব থাকবে। কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট জিনিস চার্জ দিই, তাহলে ওই রিলেটেড ভিডিওগুলোই আসবে। এরপর আছে ওয়েব সার্ভার কি, যে বিশেষ কম্পিউটারে ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলো সংরক্ষণ করা হয় তাকে ওয়েব সার্ভার বলে। সার্ভার মানে কি, সার্ভ মানে সংরক্ষণ করা, তাহলে সার্ভার মানে কি, সংরক্ষক। যে ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলো সংরক্ষণ করে, ঠিক আছে, তার নামই তো হবে ওয়েব সার্ভার, তাই না? এবার আসো আমাদের যে জায়গাটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ যে পড়াগুলো পড়ছি এগুলো হয়তো ক, খ বা এমসিকিউর জন্য ছিল, বাট এখন যে জায়গাটা পড়বো এটা অনেক সময় সিকিউতে প্রশ্ন করে, যে ওয়েবসাইটের কাঠামো। আমরা এখানে ওয়েবসাইটের 3 ধরনের কাঠামো পড়ব। তার আগে আমরা ওয়েবসাইটের কাঠামো কী সেটা একটু দেখি। একটি ওয়েবসাইট তৈরি করা হয় বিভিন্ন ওয়েব পেজ দ্বারা, মানে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েব পেজগুলো সাজানোর প্রক্রিয়াকে, এই যে ওয়েব পেজগুলো বলতেছি, ওয়েব পেজগুলোকে আমি কীভাবে সাজাইতেছি, এই যে প্রক্রিয়াটা, যে আমি কীভাবে সাজাচ্ছি, লিনিয়ারে না নেটওয়ার্কিং, প্রক্রিয়াগুলো একটু পরে দেখবা। মানে আমি কীভাবে ওয়েব পেজগুলো সাজাচ্ছি তার উপর ভিত্তি করে তার যে প্রক্রিয়াটা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় আমার ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট হচ্ছে ওয়েব পেজের অনেকগুলো সমষ্টি এবং সেই ওয়েব পেজগুলো সাজানো থাকে, ঠিক আছে। অথবা এখানে এই সংজ্ঞাটা আরও সুন্দর করে লিখে দিয়েছি, যে সকল পদ্ধতিতে বা যে পদ্ধতিতে ওয়েবসাইটে সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে, ঠিক আছে। তাহলে যে পদ্ধতিতে ওয়েবসাইটে সকল তথ্য আমি উপস্থাপন করতেছি এটা হচ্ছে কাঠামো। যেমন আমরা আমি যদি একটা গ্যালারির কথা বলি, গ্যালারির ছবিগুলো আমি এইভাবেও দেখতে পারি, আবার এইভাবেও দেখতে পারি, মানে উপর নিচে আমি স্ক্রল করতে পারি, আবার পার্শিয়ালি স্ক্রল করতে পারি। তাহলে আমার ডাটাটা কীভাবে সাজানো আছে সেটা দেখার বিষয়, কি হরাইজন্টালি আছে না ভার্টিক্যালি আছে, ঠিক না? তো এখানে আমরা 3 প্রকার, অর্থাৎ ওয়েবসাইটের কাঠামো হচ্ছে 3 প্রকার, সেটা দেখব। কি কি? লিনিয়ার কাঠামো, হায়ারার্কিক্যাল কাঠামো এবং আরেকটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। আমরা প্রতিটা কাঠামোই একটু দেখব এবং এখানে একটু ডিফাইন করা রয়েছে, এক্সাম্পল সহ দেওয়া আছে। প্রথমে আছে লিনিয়ার কাঠামো। একটি ওয়েবসাইট ধারাবাহিক বা নির্দিষ্ট নিয়ম অনুসারে পরিদর্শন করাকে লিনিয়ার কাঠামো বলে। মানে ধাপের পর একটা আরেকটা ধাপ, তুমি এক ফেজ করার পর আরেকটা ফেজ আসবে, এভাবে তুমি স্ক্রল করতেছো, মানে একটা ভিডিওর পর আরেকটা ভিডিও আসতেছে এইভাবে। যেমন 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এইভাবে। আবার যখন ব্যাকের দিকে যাবা তখন এইভাবে। ইউটিউবে যে ভিডিওগুলো আসে তুমি যদি এটাকে রিনিউ না দাও তাহলে দেখবা এভাবে তুমি যেতেছো, আবার যখন এভাবে যাবে ঠিক উপর দিকে এতক্ষণ তুমি যে ভিডিওগুলো দেখছো এই ভিডিওগুলো থাম্বনেইলগুলো আবার দেখাচ্ছে, ঠিক না? তার মানে তুমি 1 নম্বর পেজ থেকে, ইউটিউবের 1 নম্বর পেজ থেকে 2 নম্বর পেজে গেছো, 3-এ গেছো, 4-এ গেছো, 5-এ গেছো, পড়ার নিচের দিকে আর যাও নাই। আবার যদি ব্যাক করো তাহলে আবার আস্তে আস্তে একই আসবে। তাহলে একটা নির্দিষ্ট বা ধারাবাহিক নিয়ম অনুসারে আমি পরিদর্শন করতেছি, ধারাবাহিকভাবে যাচ্ছি। এখানে আমি এমন 1 থেকে 5 চলে গেছি এমন হয় নাই, ঠিক আছে। এই যে কাঠামোটা এটা হচ্ছে লিনিয়ার কাঠামো, লিনিয়ার মানে ধারাবাহিক। এরপরে আসে এবং এটার উদাহরণ হচ্ছে ইউটিউবই। হায়ারার্কিক্যাল কাঠামো, একটি ওয়েবসাইটে প্রথমে হোম পেজ থাকে, তারপর মূলধারার পেজ, এরপর উপধারার পেজ। এই নিয়ম অনুসারে পরিদর্শন করাকে হায়ারার্কিক্যাল পেজ বলে। মানে ফেসবুকের কথা যদি বলো, ফেসবুকে তোমাকে হোম পেজ দেখাবে, এই পাশে আবার ভিডিওর একটা পেজ আছে, আবার হচ্ছে যে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে কিনা তার একটা পেজ আছে, নোটিফিকেশনের একটা পেজ আছে, এরকম বিভিন্ন প্রকার পেজ আছে কিন্তু, যেটা ইউটিউবে ছিল না। তো এটাই আমি তোমার এখানে হোম পেজ রয়েছে, মূলধারার পেজ রয়েছে, উপধারার পেজ আছে। তুমি হোম পেজে গেছো, হোম পেজ থেকে তুমি এবারে জেলা উপজেলার মতো ঘটনা আর কি, মানে তুমি এটা হচ্ছে জেলা, এটা হচ্ছে উপজেলা, এটা হচ্ছে তার মনে করো ইউনিয়ন, ঠিক না?
তো এরকম যখন হবে যে আমি একটা সাইড থেকে এদিকে গেছি আবার এদিকে গেছি, যেমন তুমি ইউটিউবে ঢুকে কী পাবা হোম পেজ, ফেসবুকে ঢুকে তুমি কী পাবা হোম পেজ পাবা। হোম পেজে ঢোকার পর তুমি ভিডিওতে ক্লিক করছো, ভিডিও মানে মেন, তাহলে ভিডিও অনেকগুলো আছে, কোন ভিডিও দেখতেছো, এই ভিডিওটা দেখতেছো। তোমার কাছে মনে হচ্ছে না আমি আবার হোমে ব্যাক করি, আমি একটু নোটিফিকেশনে ক্লিক করি, নোটিফিকেশনে ক্লিক করে অনেকগুলো নোটিফিকেশন আসছে, সে একটা নোটিফিকেশনে ক্লিক করি, দেখি ওখানে কী আছে। এটাই হচ্ছে মানে তোমার হায়ারার্কিক্যাল, মানে তুমি যেখানে ক্লিক করবে সেখানে নিয়ে যাবে, আর সেখানের আবার অনেকগুলো অপশান থাকবে। মানে মনে করো এখানে হোম বলতে ফেসবুকে তুমি ঢুকছো, আর এখানে মেন একটা দুইটা না, অনেকগুলো হতে পারে, আমি তো এখানে দুইটা লিখছি মাত্র। তোমার ভিডিও স্ক্রলের অপশন হতে পারে, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট কে পাঠাচ্ছে সেটার অপশান হতে পারে, তোমার নিজের নোটিফিকেশন তুমি দেখতে পারো সেটা হতে পারে। এভাবে এগুলো হচ্ছে মেন ফেজ। মেন পেজ থেকে তুমি আবার নোটিফিকেশন, তো মনে করো তুমি নোটিফিকেশনে ঢুকছো, নোটিফিকেশন তো অনেকগুলা, সেই নোটিফিকেশন তুমি কোনটা দেখবে, এরকম সাবজেক্ট একটা দুটা না, এরকম অনেকগুলো অসংখ্য, তুমি একটাতে ক্লিক করছো, তার মানে কিন্তু এটা কিন্তু ধারাবাহিক না। এটা হচ্ছে তুমি মানে একটা হোম পেজ থাকতেছে, তারপরে একটা আরেক ধারার পেজ যাচ্ছে, তারপরে আরও মানে এটা থেকে আর একটা উপধারা পেজে যাচ্ছে। তুমি যদি এই ফেজে ঢোকো তাহলে তোমার এখানে যাওয়া সম্ভব না। তুমি যদি নোটিফিকেশনে থেকে মানে নোটিফিকেশন থেকে তুমি যদি ভিডিও দেখার চিন্তা করো তাহলে কিন্তু হবে না, নোটিফিকেশন থেকে ভিডিওতে সে যাবে না, বা তুমি ভিডিওতে ঢুকলে নোটিফিকেশনে আসবে না, ঠিক না? তাহলে যেই ফেজে আমি ঢুকবো সেই রিলেটেড আমার কাজই হবে। তার মানে একটা আমার পেজ, হোম পেজ বা হচ্ছে উপধারা পেজ, এইভাবে রিলেটেড এগুলো আর কি। এরপর আসো নেটওয়ার্ক কাঠামো, এবং এটাই গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটের সাথে অপর ওয়েবসাইট বা এক ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের সরাসরি সম্পর্ককে নেটওয়ার্ক বলে। যেমন আমি অনেকগুলো ওয়েব পেজ এখানে দেখলাম, এন 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 বলতে প্রতিটা এক একটা হচ্ছে আমার এক একটা ওয়েব পেজ, ধরো এর সাথে রিলেটেড, এর সাথে রিলেটেড, এর সাথে রিলেটেড, এর সাথে রিলেটেড, মানে একটা নেটওয়ার্ক বা একটা ওয়েব পেজের সাথে বা একটা ওয়েবসাইটের সাথে সবাই যুক্ত আছে, সরাসরি যুক্ত আছে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে আমার নেটওয়ার্ক কাঠামো, মানে যে কেউ যে কারোর সাথে যুক্ত আছে। ওকে, এবং এটার এক্সাম্পল হচ্ছে উইকিপিডিয়া। তো এই কাঠামোগুলো থেকে অনেক সময় সিকিউ প্রশ্ন করে, তিনটা কাঠামো থেকে সুন্দর করে উদ্দীপক বানায় বলে উদ্দীপকে কোন কাঠামোর কথা বলা হয়েছে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? এরপর চলে আসো আমাদের ওয়েব পোর্টাল কি। ওয়েব পোর্টাল হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যেখানে বিভিন্ন সেবামূলক ওয়েবসাইটের লিঙ্ক থাকে। তার মানে ওয়েব পোর্টালও হচ্ছে ওয়েবসাইটই, বাট এখানে আলাদা একটু জিনিস হচ্ছে যে এখানে সেবামূলক সাইটগুলো থাকে আর কি, ঠিক আছে? যেমন একটা ওয়েব পোর্টালের এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা একই সাথে ওয়েবসাইট এবং একই সাথে ওয়েব পোর্টালও। HTML কি, HTML পূর্ণরূপ দেওয়া হয়েছে। HTML হচ্ছে যাতে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক, অ্যানিমেশন ইত্যাদি পরিদর্শন করা যায়, সেটা হচ্ছে HTML। এবং HTML কে আবিষ্কার করছে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বটে। তো এটা হচ্ছে 1990 সালে টিম বার্নার্স-লি HTML আবিষ্কার করেন। তো এখানে একটা কাজ দিয়েছি আমি ছোট, সেটা হলো HTML এর সুবিধা অসুবিধাগুলো লিখবা, সুবিধা 5টা এবং অসুবিধা 2টা লেখার চেষ্টা করবা। আর এটার দরকার না, এটা আমি আগামী ক্লাসে অ্যাড করব। আগামী ক্লাস থেকে মূলত আমরা HTML এর যে কাজগুলো করা হয়, যে একটা টেবিল দেওয়া থাকলে এটা HTML কোড কীভাবে লিখবো, ওই কাজে চলে যাবো আস্তে আস্তে, স্ট্রাকচার থেকে শুরু করে। তো আজকে আমি একটা সাজেশান দেবো, সেটা হলো যে মোবাইলেই তোমার একটা HTML এর অ্যাপ ডাউনলোড করে ফেলবে, যাতে মোবাইলেই হচ্ছে যে কোডিংগুলো করতে পারো। তা আজকে এই পর্যন্তই থাকলো, কাজগুলো একটু যথারীতি করো এবং একই সাথে বই পড়ারও একটু চেষ্টা করো, ঠিক আছে?